Welcome back to Chartage. I am your host কাম মেন্টর অর্ক। আমরা আজ থেকে টাইপ অফ ক্যান্ডেলস্টিক সম্পর্কে পড়ব। আগের দুটো ক্লাসে ক্যান্ডেলস্টিকের বেসিক সম্পর্কে আমরা পড়েছিলাম, যে ক্যান্ডেলস্টিক কীভাবে তৈরি হয় এবং ক্যান্ডেলস্টিকের রিলেভেন্স কোথায়, যে কখন এবং কোথায় কোন ক্যান্ডেল তৈরি হলে তবে সেটার একটা ইম্পর্টেন্ট রিলেভেন্স থাকে এবং কখন সেটার কম রিলেভেন্স থাকে, ঠিক আছে। এবং আরও দুটো ওয়ার্ড সম্পর্কে আমরা পড়েছিলাম, একটা হলো রিভার্সাল এবং আর একটা হলো কন্টিনিউয়েশন। এইগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অনুগ্রহ করব আগের দুটো ক্লাসকে অবশ্যই আগে কমপ্লিট করুন, তারপর আজকের ক্লাসটা কন্টিনিউ করুন, ঠিক আছে। আজকের ক্লাস হলো মারুবোজু। এটা হলো জাপানিজ ওয়ার্ড, ঠিক আছে, মারুবোজু, কারণ ক্যান্ডেলস্টিক কনসেপ্টটাই জাপানিজ কনসেপ্ট। এটাকে যদি আমরা ইজি ফর্মে বলি তাহলে আপনারা এটার নাম দিতে পারি আমরা বিগ অর কিং ক্যান্ডেল, ঠিক আছে। মানে একটা বড় সাইজের ক্যান্ডেল। ক্যান্ডেল মানে কি? ওপেন টু ক্লোজ। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে ক্যান্ডেলস্টিকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় ওপেন টু ক্লোজ। ওপেন এবং ক্লোজের মাঝের যে গ্যাপটা, সেটাকে আমরা ইম্পর্টেন্স দেওয়া হয়। সেটা যদি বড় এবং খুব বড় সাইজের হয় তাহলে তাকে বলবো আমরা মারুবোজু ক্যান্ডেল বা বিগ ক্যান্ডেল, ঠিক আছে, বলার সুবিধার্থে। এবার আমরা মারুবোজু ক্যান্ডেলের দু রকমের টাইপ হয়, একটা হলো বুলিশ মারুবোজু, একটা হলো বেয়ারিশ মারুবোজু। বুলিশ মানে কি? বুল মানে কি? ওপরের দিকে যখন বাজার যায় বা পজিটিভনেসকে আমরা বোঝাতে বুল ব্যবহার করি এবং নেগেটিভনেসকে ব্যবহার করতে আমরা বেয়ার শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে বুলিশ মারুবোজু মানে কি? একটা পজিটিভ ক্যান্ডেল। বেয়ারিশ মারুবোজু মানে কি? একটা নেগেটিভ ক্যান্ডেল, ঠিক আছে। এ মারুবোজু ক্যান অ্যাপেয়ার এনি হোয়ার ইন দ্য চার্ট। মানে মারুবোজু একটা চার্টের মধ্যে যে কোনো জায়গায় তৈরি হতে পারে, ইরেসপেক্টিভ অফ পিরিয়ড ট্রেন্ড। আগের যে ট্রেন্ডটা সেটার কম্পেয়ারে যে কোনো জায়গায় একটা মারুবোজু ক্যান্ডেল তৈরি হতে পারে, ঠিক আছে। দ্য ট্রেডিং ইমপ্লিকেশন রিমেন্স দ্য সেম। মানে একটা মারুবোজুর যে সিগনিফিকেন্স সেটা যেখানেই তৈরি হোক না কেন অলমোস্ট সেমই থাকে। এটা আমরা পড়লাম। তারপর দ্য টেক্সট বুক ডিফাইন অফ মারুবোজু অ্যাজ এ ক্যান্ডেলস্টিক। মারুবোজু অ্যাজ এ ক্যান্ডেলস্টিক উইথ নো আপার অ্যান্ড লোয়ার শ্যাডো। মানে কি? একটা মারুবোজু ক্যান্ডেলের নো আপার অর লোয়ার শ্যাডো। আপার অর লোয়ার শ্যাডো মানে কি? উইক, যেটাই আমরা উইক সেটাকেই শ্যাডো বলে। উইক বা শ্যাডো সেম ওয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম থিওরিটিক্যাল যে টেক্সট বুক ডিফাইন, এখানে কিন্তু কোনো রকম উইক বা শ্যাডো থাকবে না, ঠিক আছে। এ মারুবোজু জাস্ট অ্যাজ দ্য রিয়েল বডি। মানে মারুবোজু মানে কি? শুধুমাত্র এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধু রিয়েল বডিটা থাকবে, ঠিক আছে। এরপর আমরা যখন এক্সাম্পল দেখব, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেখানে দেখব যে কীভাবে আমরা জিনিসটা থিওরিটাকে প্র্যাকটিক্যালে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাকে আমরা ওখানে দেখব, যে রিয়েল আমরা যেটা পড়ছি সেটাই ওখানে অ্যাপ্লিকেবল হচ্ছে নাকি ওখানে আরও কিছু টুইক করতে হচ্ছে। এবং ক্যান্ডেলস্টিকের যে ট্রেডিং ফর্মুলা বা ক্যান্ডেলস্টিক করে কীভাবে ট্রেড করতে হয় মারুবোজু ক্যান্ডেল দেখে, সেটাও আমরা আজকে দেখব, ঠিক আছে। হাউএভার দেয়ার আর এক্সেপশনস টু দিস। এটাই হলো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি এখানে কোনো একটা লাইন থাকে সেটা হলো হাউএভার এক্সেপশন টু দিস। মানে কি? এখানে থিওরিতে টেকনিক্যাল অ্যানালিসিসের মানে বাজারে কোনো কিছুই, শেয়ার মার্কেটে কোনো কিছু এমন না যে স্ট্যাটিক, যে আমরা এটা বইয়ে পড়েছি মানে এটাই হবে, সেটা কিন্তু না। এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো যেটা আমরা বইয়ে পড়বো, তার সাথে প্র্যাকটিক্যালে কিছু কিছু ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এবার বুলিশ মারুবোজুটা কি? হোয়েন এভার দ্য ওপেন ইজ ইকাল টু লো অ্যান্ড হাই ইজ ইকাল টু ক্লোজ। ওপেন ইজ ইকাল টু লো, হাই ইজ ইকাল টু ক্লোজ। মানে নিচের যে বারটা একটা রেক্ট্যাঙ্গেলের
নিচের যেটা বার সেটাই হলো ওপেন এবং লো, এটা হলো ওপেন, এটাই আবার লো, ঠিক আছে। এবং ওপরের যে বার সেটাই হলো ক্লোজ সি, এবং এটাই হলো হাই, ঠিক আছে। হাই এবং ক্লোজ ওপরেরটা, লো এবং ওপেন নিচেরটা, ঠিক আছে। বোঝা গেল? এ বুলিশ মারুবজু indicates that there are so much buying interest in the stock that market participants are willing to buy stock at every price point during the day. So much of the stock closed near the high point of the day. এখানে একটু সাইকোলজি বোঝানোর জিনিস আছে, এখানটা একটু মন দিয়ে শুনুন। একটা মারুবজু ক্যান্ডেল কেন তৈরি হয়, এখানে গেমটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গেম, ঠিক আছে। একটা ডিমান্ড অ্যান্ড বাজারে সকালে যখন প্রাইস ওপেন হয়েছে তখন এটা হলো ওপেন প্রাইস। তারপর বাজারে দু ধরনের লোক আসে, একটা হলো বায়ার, একটা হলো সেলার, ঠিক আছে। যখন বাজারে কোনো একটা প্রাইসে ওপেন হয়েছে, ধরলাম আমরা 100 টাকায় ওপেন হয়েছে, এবার ঠিক আছে। এবার যে সেলার আছে সে কি করবে, সে 101, 102, 101, 102, 103, সে চাইবে কি আমি আরও বেশি দাম দিয়ে বিক্রি করব 100 টাকায় যখন ওপেন হয়েছে। অন্যদিকে যে বায়ার আছে সে কি চাইবে, আমি 100 টাকার জিনিসটা যদি আমি 99 টাকায় যদি পাই আমার জন্য আরও লাভ। কেউ চাইবে আমি যদি 98-এ যদি পাই তার জন্য আমার আরও লাভ, কেউ চাইবে 97-এ যদি পাই তার জন্য আরও লাভ, ঠিক আছে। কিন্তু বাজারে যদি খুব বেশি হাই ডিমান্ড থাকে, মানে কি বাজারে হাই ডিমান্ড, তখন যে বায়ার আছে সে দেখছে যে 100 টাকায় ওপেন আছে, 100 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু ইলিশ মাছ সিজনে আমরা বাজারে কিনতে গেছি তখন দেখছি যে জেনারেল দাম চলে 1,500 টাকা, ঠিক আছে। কিন্তু ধরুন জামাই ষষ্ঠী আছে কিংবা কোনো একটা অনুষ্ঠান আছে, তখন সেই 1,500 টাকাটা নিশ্চয়ই 1,500 টাকাটা দাম থাকবে না, সেটা বাড়তে পারে। এবার আমরা যদি সকালে গিয়ে দেখলাম যে সেই প্রাইসটা 1,500 টাকাতেই চলছে, এবার 1,500 টাকাটাকে আমরা এখানে 100 টাকা ধরছি, 100 টাকা চলছে, সেই 100 টাকাটা দেখে একজন নিল, ঠিক আছে। আরেকজন বায়ার এলো, সে বলছে যে 100 টাকায় যতজন সেলার ছিল তারা 100 টাকাটা বাই করে নিল, ঠিক আছে, যতগুলো ইলিশ মাছ ছিল। এরপরে যখন যে বিক্রি করছে সে দেখছে যে সমস্তটা অ্যাবজর্ব হয়ে গেছে, আরও আমাকে ইলিশ মাছ আনতে হবে। এবার সে যখন আনতে গেছে তখন দেখছে 101 টাকায় সেলার দাঁড়িয়ে আছে, মানে কি এরপরে যদি আমার কাউকে কিনতে হয় তাহলে 101-এ কিনতে হবে, ওকে। তখন কিন্তু আমরা 100 টাকায় আর পাবো না। এবার 100 বাজারে বেশি ডিমান্ড ছিল, 101-এ যতগুলো মাছ ছিল ততগুলো সবগুলো বিক্রি হয়ে গেল। তারপরে যখন দেখছি আরও ডিমান্ড বাড়ছে তখন 102 করে দিয়েছে প্রাইস, দামটাকে 102 বাড়িয়ে দিয়েছে। কিন্তু তখন যারা 102 টাকার যারা সেলার ছিল তারা সমস্তটা 102 টাকাতেও সব বিক্রি হয়ে গেল। তারপর দেখছো আরও ডিমান্ড আছে, 103 টাকা করে দিয়েছে প্রাইস, ঠিক আছে, 103 টাকা করে দিয়েছে প্রাইস। এইভাবে যখন বাজার যখন বন্ধ হয় তখন এই 100 টাকার দামটা 105 টাকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু 105 টাকা, ধরুন বাজার 9:30 থেকে 3:30 পর্যন্ত চলে, 3:30 মিনিটে যেটা কাজ হয়েছে সেটা 105 টাকায় কাজ হয়েছে, এবং সেই প্রাইসটাই সব থেকে বেশি দামের প্রাইস, মানে 105-এর যে সেলার ছিল তারাই সব থেকে সেই জিনিসটা যতটা সেলার ছিল সব পুরোটা বিক্রি হয়ে গেছে, তারপরেও ডিমান্ড আছে। তাহলে কি থাকবে যে সেই দিনের দাম আর কমবে না, তার মানে কি হবে শেষে ক্লোজিং যেটা প্রাইস হবে সেটা হলো 105, ঠিক আছে। আর তাহলে আমরা সারা দিনের মধ্যে লো প্রাইস কোথায় পেলাম, 100টাই আমরা লো প্রাইস পেলাম, লো এল, এবং হাই প্রাইস কি 105 যেটা ক্লোজ হয়েছে হাই। সাইকোলজিটা বোঝা গেল যে একটা প্রাইসের বা একটা বড় ক্যান্ডেল তৈরি হওয়ার পিছনে সাইকোলজিটা কি, মানে যা ডিমান্ড আসছে
তার তুলনায় সাপ্লাই কম আছে, সেই জন্য ওপরে প্রাইসটা কন্টিনিউয়াসলি ওপরে উঠতে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আবার অপর দিকে যদি আমরা দেখি যে একদিন সকালে মার্কেট খুললো, সেদিনও ডিমান্ড ছিল 100 টাকা, ঠিক আছে। 100 টাকাতে সেদিন বাজার খুললো। এরপর কোনো একটা ইনসিডেন্টের জন্য, ধরুন যখন 100 টাকায় কোনো একটা সেলার মাছ কিনেছে, ঠিক আছে, কিন্তু আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য কোনো মানুষ ঘর থেকে পরের দিন বেরোতে পারেনি, ঠিক আছে। কিন্তু সে যদি 100 কেজি মাছ কিনে নিয়ে আসে, তাকে তো পুরো মাছটাকে বিক্রি করে দিতে হবে, ঠিক আছে। এবার কোনো মানুষ যদি বাড়ি থেকে না বেরোয়, তাহলে কিনবে কে? কেউ কিনতে পারবে না। এবার যারা বায়ার আছে তাদেরকে অফার করলো 100 টাকায় বিক্রি করার জন্য। কিছু মানুষ হয়তো 100 টাকায় কিনলো, কিন্তু তারপর বলছে আমি 100 টাকায় কিনবো না, যদি 99 টাকা দাম হয় তাহলে আমি কিনতে রাজি আছি, ঠিক আছে। সে দেখছে যে আমাকে পুরোটা বিক্রি করতে হবে, সে 99 টাকাতেও বিক্রি করতে রাজি হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখছে আর 99 টাকাতেও বিক্রি হচ্ছে না, তাহলে তখন সে 98 টাকায় বিক্রি করতে শুরু করলো, ঠিক আছে। 98 টাকায় বেশ কিছুটা বিক্রি করলো। এরপর 98-98-এ বেশ কিছুটা বিক্রি করলো। তারপর দেখছে 98-এ বিক্রি হচ্ছে না, তাহলে দাম আরও কমালো 97, ঠিক আছে। 97-এ কি বেশ কিছুটা বিক্রি করলো। তারপর আরও দাম কমিয়ে 96 করলো, ঠিক আছে। সকালে বিক্রি করছিল 100 টাকায়, কিন্তু হয়তো 12টা-1টা বাজতে তার কাছে এখনও এনাফ স্টক আছে বিক্রি করার জন্য, কিন্তু মানুষ নেই, সেজন্য তাকে 96-এ পর্যন্ত বিক্রি করতে হচ্ছে, কারণ তাকে সেটা বিক্রি করতেই হবে, সেটা তার রেসপন্সিবিলিটি, কারণ সে ঘরে নিয়ে যেতে পারবে না, মানে তার সমস্তটা ঘরে নিয়ে যাওয়ার জায়গা নেই, ঠিক আছে। কিন্তু 3:30 বাজতে বাজার যখন বন্ধ হচ্ছে, তখন সে দেখলো 95-এ বিক্রি করছে, তখনও তার কাছে বেশ কিছুটা রয়ে গেছে, কিন্তু যেহেতু 3:30টায় বিক্রি হবে, সেই জন্য পুরো 95-এর প্রাইসে সে 3:30তে বিক্রি করেছে। সকালে বিক্রি করেছে 100 টাকায়, সেটা হলো ওপেন, এবং বিকেলে যখন বিক্রি করছে তখন সেটা হলো 95, তার মানে কি এটা হলো ক্লোজ। এবং না, 100-র ওপরে কেউ প্রাইস নিয়ে যায়নি, কোনো বায়ার এমন রাজি ছিল না যে 100-র ওপরে বেশি দাম দিয়ে কিনবে, সেই জন্য এটাই হলো হাই। এবং সমস্ত একদম 3:30তে সব থেকে কমের প্রাইসে যেহেতু কাজ হয়েছে, সেহেতু এটা হলো লো, ঠিক আছে। বোঝা গেল? যদি লাল রঙের আমরা একটা ক্যান্ডেল দেখি, তাহলে তার ওপরেরটা হলো ওপেন এবং হাই, নিচেরটা হলো লো এবং ক্লোজ। এবার মার্কেটের প্রতিটা ক্যান্ডেলের পিছনে সাইকোলজি কীভাবে তৈরি হচ্ছে, এইটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বোঝার জন্য, ঠিক আছে। মানে বিষয়টা পুরোটা বোঝা গেল। এবার আমরা দেখব যে বুলিশ এবং বেয়ারিশ মারুবজুতে ট্রেড কীভাবে করতে হয়, ঠিক আছে। আমরা এরপরে সমস্তটা ডিসকাসের পরে চার্টে গিয়ে দেখব, কিন্তু তার আগে থিওরিটা এবং সাইকোলজিটা বোঝাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা দেখছি। এবার বুলিশ মারুবজুতে কি বলছে, বাই অ্যারাউন্ড দ্য ক্লোজিং প্রাইস অফ দ্য বুলিশ মারুবজু, মানে কি, এটা যদি বুলিশ মারুবজু হয়, বুলিশ মারুবজুর ক্লোজিং প্রাইস বা এখানে আমাদের বাই করতে হবে, এবং কিপ দ্য লো অফ দ্য মারুবজু অ্যাজ স্টপ লস, মানে কি এই মারুবজুটার নিচে যদি প্রাইস চলে যায়, তাহলে আমাদের সেই সৌদাটার থেকে লসে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে বাই, এখানে স্টপ, ঠিক আছে। এবার সেটাকে আরও ডিফাইন ওয়েতে আমরা যখন নিফটির চার্টে গিয়ে আলোচনা করব, আরও ভালোভাবে দেখব, ঠিক আছে। ঠিক একইভাবে বেয়ারিশ মারুবজু মানে কি, ওপেন ইজিক্যাল টু হাই, ক্লোজ ইজিক্যাল টু লো, ঠিক আছে। এটা ডিনোট কী করছে, এক্সট্রিম বেয়ারিশনেস, মানে বাজারে প্রচণ্ড মন্দা আছে, বা বাজারের যে দামেই আমি বলছি যে এর থেকে কম দামে আমি বিক্রি করতে রাজি আছি, যে বায়ার আছে সে বলছে আমি আরও কম দামে নেব, আমি সেই দামেও নেব না,
সেই জন্য প্রাইস আরও নিচে নামছে। ঠিক আছে, এখানে একটা বুলিশ মারুবোঝু কখন তৈরি হয়? যখন ডিমান্ড পিকে থাকে, যখন বায়ারদের চাহিদা খুব বেশি থাকে, তখন চাহিদা যখন খুব বেশি থাকে তখন বুলিশ মারুবোঝু তৈরি হয়। ঠিক আছে, বেয়ারিশ মারুবোঝু কখন তৈরি হয়? যখন সাপ্লাই পিকে থাকে বা যখন যাকে বিক্রি করছে তাকে বিক্রি করতেই হবে, যখন বেচার চাহিদা বিক্রি করার প্রবণতা বেশি থাকে তখন তৈরি হয় বেয়ারিশ মারুবোঝু বা রেড ক্যান্ডেল। ঠিক আছে, এখানে ট্রেড কীভাবে করব? সেল অ্যারাউন্ড দ্য ক্লোজিং প্রাইস অফ দ্য বেয়ারিশ মারুবোঝু, কিপ দ্য হাই অফ মারুবোঝু অ্যাজ স্টপ লস। মানে কি? মারুবোঝুর বা ব্ল্যাক মারুবোঝুর নিচে আমরা সেল করব এবং ওপরে আমরা স্টপ রাখবো। ঠিক আছে, STOP, এখানে সেল। মানে সেল কীভাবে হয় মানে সেটা হলো শর্টিং। আমরা দু একটা ক্লাস আগে আলোচনা করেছিলাম যে বাজারে যেমন বাই করে কাজ করা যায়, সেল করেও কাজ করা যায়, এখানে আমরা সেই শর্ট সেলিং করে কাজ করব। ঠিক আছে, এখানে আর একটা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো অ্যাবনর্মাল ক্যান্ডেল লেন্থ শুড নট বি ট্রেডেড। অ্যাবনর্মাল মানে কি? ধরুন জেনারেল কোনো একটা স্টকের মধ্যে ক্যান্ডেলের সাইজ 5 টাকা করে হয়, মানে প্রতিটা ক্যান্ডেলের একটা অ্যাভারেজ সাইজ হলো 5 টাকা। 5 টাকার একটা ক্যান্ডেল হতে হতে এখানে ধরলুম আমরা একটা 20 টাকার একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, মানে একটা এত বড়, অনেক বড়, মানে 4 গুণ 5 গুণ বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। সেই ধরনের ক্যান্ডেলকে কিন্তু আমরা ট্রেড করব না। ঠিক আছে, কারণ সেখানে রিস্ক টু রিওয়ার্ডটা ফেভারেবল আমাদের থাকবে না। ঠিক আছে, ইফ বুলিশ মারুবোঝু ফর্মড অ্যাট দ্য টপ অফ দ্য ট্রেন্ড, দ্যাট ক্যান বি এ শর্ট টার্ম সেলিং অর স্কোয়ার অফ অপরচুনিটি as trend have extended, but the same thing is not that much relevant in downtrend. মানে একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের মধ্যে যদি বুলিশ মারুবোঝু তৈরি হয় সেটা একটা পজ সিগন্যাল হতে পারে, কিন্তু একটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে যদি একটা বেয়ারিশ মারুবোঝু তৈরি হয় তাহলে সেটা পজ সিগন্যাল নাও হতে পারে। এই জিনিসগুলোকে এবার আমরা চার্টে গিয়ে ভালোভাবে দেখি। ঠিক আছে, সো দিস ইজ দ্য চার্ট অফ নিফটি। এটা নিফটির চার্ট। ঠিক আছে, মোটামুটি জুলাই থেকে অক্টোবর, জুলাই এই মোটামুটি 4 মাসের আমরা গত 4 মাসের চার্ট ডেইলি টাইম ফ্রেমে দেখছি। এখানে আমরা দেখব যে মারুবোঝু ক্যান্ডেল কোথায় তৈরি হয়েছে এবং তার রিলেভেন্স কী। ঠিক আছে, একটু আগের থেকে দেখি মারুবোঝু ক্যান্ডেল কোনগুলো, যেগুলো বড় বড় ক্যান্ডেল সেগুলোকেই আমরা বলবো মারুবোঝু ক্যান্ডেল। ঠিক আছে, যেমন ধরুন দিস ওয়ান, অলমোস্ট পারফেক্ট মারুবোঝু ক্যান্ডেল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা লো এবং ওপেন সেম, কিন্তু হাই এবং ক্লোজ সেম না, মানে অপেক্ষাকৃত একটু নিচে নেমে এখানে ক্লোজ করেছে, কিন্তু এটাকে একটা পারফেক্ট মারুবোঝু হিসাবেই আমরা দেখব, কারণ মার্কেটে কোনো কিছুই পিকচার পারফেক্ট হয় না। যদি অপেক্ষাকৃত ছোট আমরা উইক পাই তাহলে সেটাকেও আমরা মারুবোঝু হিসাবেই বা বিগ গ্রিন ক্যান্ডেল বা বিগ রেড ক্যান্ডেল হিসাবেই সেটাকে আমরা ধরবো। ঠিক আছে, একদম যদি ছোট অপেক্ষাকৃত নেগলিজেবল আমরা উইক পাই বা শ্যাডো পাই এবং একটা বিগ বডি পাই, দ্যাট ইজ দ্য মারুবোঝু আর বিগ ক্যান্ডেল। ঠিক আছে, এরপর দিস ওয়ান অলসো এ বিগ স্ট্রং মারুবোঝু ক্যান্ডেল, দিস ওয়ান অলসো এ স্ট্রং মারুবোঝু ক্যান্ডেল। ঠিক আছে, আমি যেখানে অ্যারো করছি সেগুলোকে একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এমনকি দিস ওয়ান অলসো এ মারুবোঝু ক্যান্ডেল, এখানে আমরা 4টে মারুবোঝু ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে,
আমরা যখন প্রথম মারুবোজো ক্যান্ডেল আমরা যেটা দেখলাম, সেখানে আমাদের ট্রেডিং স্টাইল কি বলছে? ট্রেডিং স্টাইল বলছে যে হাইয়ের ওপরে আমরা বাই করব। এই যে হাই 24,745, এখানে আমরা বাই করব এবং আমরা স্টপ কোথায় রাখবো? এই ক্যান্ডেলটার নিচে, বা এই 24,471, 775 বা 745 অ্যাপ্রক্স আমরা 750, আমরা যদি 24,750 যদি আমরা নিই, তাহলে এই 24,470 বা 450 এখানে আমরা স্টপ রাখবো। ঠিক আছে, মানে এখানে আমরা অলমোস্ট 300 পয়েন্টের এখানে আমরা স্টপ রাখবো। এবার 300 পয়েন্টে যদি আমরা স্টপ রাখি, তাহলে যদি আমরা 300 পয়েন্টের স্টপ রাখি, অলমোস্ট আমাদের 1:2 বা মোটামুটি 600 পয়েন্ট আমরা এখান থেকে নেব, হুইচ ইজ দ্য 25,300, মোটামুটি 600 পয়েন্ট এখান থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, বা এখান থেকে আমরা টার্গেট নেব। এখান থেকে আমরা 1:3ও নেওয়ার একটা চেষ্টা করতে পারি, কি 1:2 কিছুটা বুক করলাম, বা 1:3তে যাওয়ার পর আরও কিছুটা বুক করলাম। মানে আমরা যদি লস করি 1 টাকা, আমরা লাভ করব কত টাকা? 3 টাকা। এইভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা একদমই বেসিক লেভেলের ট্রেডিং স্টাইল বা এখান থেকে স্ট্র্যাটেজি। এর সাথে আরও বেশ কিছু জিনিসকে ইনক্লুড করার পরে একটা ট্রেডিং সিস্টেম তৈরি হয়। দিস ইজ দ্য অনলি এ ট্রেডিং স্টাইল, বা একটা ক্যান্ডেল স্টিক দিয়ে কিভাবে ট্রেড করা যায় সেটা আমরা দেখছি। ঠিক আছে, এবং একটা পার্টিকুলার ক্যান্ডেল স্টিককে আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমি এখানে যেরকমভাবে অ্যারো দিচ্ছি ঠিক সেভাবেই অ্যারো দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটাও একটা, এখানে যে গ্রিন অ্যারো, দিস ইজ অলসো এ গ্রিন মারুবোজো ক্যান্ডেল। এরপর মারুবোজো জেনারেলি কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, মারুবোজো কিন্তু রিভার্সাল প্যাটার্ন নয়, মারুবোজো একটা ভালো একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। ঠিক আছে, মারুবোজো ইজ নট এ রিভার্সাল প্যাটার্ন। কিন্তু কোনো কোনো সময় যদি মারুবোজোতে একটা ট্রেন্ডের নিচে বা টপে কিংবা বটমে, যেমন এখানে হয়েছে, এটাকে টাইপ অফ মারুবোজো বলা যেতে পারে, বা এটা টেকনিক্যালি মারুবোজো নয়, কিন্তু এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা ট্রেড করব। ঠিক আছে, এবং কিছু বেয়ারিশ মারুবোজো আমরা দেখি। ঠিক আছে, দিস ইজ ওয়ান, this is one, this is one, this is another one, this is এটাকেও আমরা বলতে পারি যে একটা মারুবোজো টাইপের ক্যান্ডেল, কারণ এখানেও ওপরের এবং নিচের শ্যাডোগুলো অপেক্ষাকৃত ছোট। ঠিক আছে, রেড যখন মার্ক করবেন তখন ওপর থেকে নিচের দিকে অ্যারো করবেন, এবং নিচে যখন গ্রিন মার্ক করবেন তখন নিচের থেকে ওপরের দিকে অ্যারো করবেন। ঠিক আছে, এগুলো ছোট ছোট টুইক, কিন্তু এগুলোর মাধ্যমে যখন প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসটা আরও ভালোভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখানে আর একটা জিনিস আমরা দেখি যে দিস ইজ এ বিগ ওয়ান অ্যান্ড পিকচার পারফেক্ট এক্সাম্পল অফ মারুবোজো ক্যান্ডেল। কিন্তু এখানে মারুবোজো ক্যান্ডেলটা অতটাও রিলিভেন্ট নয় যে প্রতিটা ক্যান্ডেল যে তৈরি হয়েছে মানে সেখান থেকে আপনাকে ট্রেডিং সিগন্যাল দেবেই, সেটা কিন্তু না। ঠিক আছে, এখানে যেমন অনেকটা ওপরে খুলেছে এবং তারপরে কন্টিনিউয়াসলি নিচে এসছে। ঠিক আছে, এখানে একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি হয়েছে।
এখানে আরেকটা আমরা এক্সাম্পল দেখব, সেটা হলো রিভার্সালের একটা সাইন। আমরা মারুবোজু জেনারেলি কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবে কাজ করে, কিন্তু কিছু সময় এখানে যেমন আমরা দেখছি যে স্ট্রং রিভার্সাল হিসাবেও এখানে কিন্তু কাজ করেছে। যে কিন্তু কোথায়, হোয়ার অ্যান্ড হোয়েন, মানে কোথায় ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেমন কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের শেষে একটা ওপরের দিকে ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ট্রেড করি, এটাকে স্টপ লস এবং রেখে 24,600-তে আমরা 650-এ স্টপ এবং 24,430-এ যদি আমরা টার্গেট নিই, এখান থেকে অলমোস্ট 24,600 থেকে 25,400, মানে 800 পয়েন্টের একটা মুভ পেয়েছি। ঠিক আছে, 300 পয়েন্টের স্টপে আমরা মোটামুটি 800 পয়েন্টের একটা মুভ কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, এবার এটাকে কিভাবে আমরা ট্রেড করব, এবার এটাকে অ্যানালিসিস কিভাবে করব, সেটা পরবর্তী আরও যখন ট্রেডিং সিস্টেম আমরা তৈরি করব, যে টেকনিক্যাল অ্যানালিসিসের এই যে ক্যান্ডেলের আলোচনা করার পর যখন আস্তে আস্তে ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করব, প্রাইস প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভলিউম সম্পর্কে আলোচনা করব, একটা ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে। যেমন আমার একটা ট্রেডিং সিস্টেম আছে, আপনাদেরও প্রত্যেককে নিজেদের মতো একটা করে ট্রেডিং সিস্টেম ইভলভ করতে হবে, তারপর আপনারা সিস্টেমেটিক ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, ততদিন পর্যন্ত আজকে যেরকম মারুবোজু ক্যান্ডেলস্টিক আমি নিফটির চার্টে এইভাবে একটা একটা করে অ্যানালিসিস করলাম এবং কোথায় টার্গেট কোথায় স্টপ লস নিয়ে কিভাবে আমরা করলাম, সেটা আমি আশা করব আপনারা প্রত্যেকে কমপক্ষে একটি চার্টে 1 বছরের টাইম ফ্রেম নিয়ে, যদি না পারেন নিফটিতেই, যদি অন্য কোনো চার্ট সিলেকশন যদি না করতে, আমি যেমন প্রত্যেকটা এক্সাম্পল নিফটি দিয়ে দিচ্ছি, কারণ কি আমার এই চার্টের ওপর একটা চার্টের ওপর যদি আমরা সব রকম অ্যানালিসিস করি, তাহলে সেই চার্টটা আমাদের মুখস্থ হয়ে যাবে বা সেই চার্টের প্রতিটা মুভ আমরা ধরতে পারবো। ঠিক আছে, যেমন আমরা ডাউ থিওরি পড়েছিলাম কোথায়, নিফটির চার্টে, তারপর আমরা টাইপ অফ চার্টের আলাদা আলাদা টাইপ আমরা দেখেছি কোথায়, নিফটির চার্টে, আবার ক্যান্ডেল সম্পর্কে আমরা পড়ছি যখন, সেটাও নিফটির চার্টে পড়ছি। এরকমই আপনারা যদি একটা পার্টিকুলার স্টক চুজ করেন এবং সেখানে যদি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসকে মন দিয়ে করেন, তাহলে আপনারা সেই চার্ট সম্পর্কে অবগত হবেন এবং সেই চার্টটা সম্পর্কে আপনাকে যে কোনো রকমের কোশ্চেন করলে আপনি সেখান থেকে অ্যান্সার দিতে পারবেন। সেই জন্য একটা চার্ট চুজ করুন এবং সেখানে মোটামুটি একটাই টাইম ফ্রেম চুজ করুন, দ্যাট ইজ ডেইলি টাইম ফ্রেম, কারণ ডেইলিটা রিলায়েবল এবং সবথেকে বেশি পপুলার সুইং ট্রেডিংয়ের জন্য, এবং সেখানে পার্টিকুলার একটা যে যতদিন ক্যান্ডেলস্টিক সম্পর্কে পড়বেন, লাস্ট 1 বছরের চার্ট নেবেন এবং প্রতিটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল বার বাই বার আপনারা অ্যানালিসিস করবেন। ঠিক আছে, তো এবং অ্যানালিসিস করে অবশ্যই আমাদেরকে পাঠাবেন যে কিভাবে আপনি অ্যানালিসিস করছেন। যদি ঠিক করেন তাহলেও খুব ভালো, যদি কোথাও ভুল করেন তাহলে আমি বা আমার টিম আপনাকে কিছু না কিছু গাইড করে দেবেই। ঠিক আছে, এই আধ ঘন্টার ক্লাসটা কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো বা খারাপ যাই লাগুক অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ক্লাসটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউট যেটা আছে রিসলভ করার জন্য। কালকে আর একটা আমরা টাইপ অফ ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, সবাই খুলে ভালো থাকবেন, বাই।